বাংলায় একটা কথা আছে, মেঘ না চাইতেই জল। 19 শতকের আলিগড় আন্দোলন ইংরেজদের হাতে পাওয়া সেই রকমই একটা জিনিস। কেন এই কথা বলছি সেটা এই আলিগড় আন্দোলন সম্পর্কে জানলেই বুঝতে পারবো। তো এই আলিগড় আন্দোলন আর তার প্রধান কর্ণধর স্যার সৈয়দ আহমেদ খান, এই সম্পর্কেই আজকের এই ক্লাসে আলোচনা করব। 1757 খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধ আর 1764 খ্রিস্টাব্দের বক্সারের যুদ্ধের পর ইংরেজরা ধীরে ধীরে পুরো ভারতের ক্ষমতা নিজেদের হাতে নিতে থাকে। এখন কেন্দ্রে বা দিল্লিতে যেহেতু মুসলিম শাসক রয়েছে, এই জন্য বেশিরভাগ মুসলমানেরই মনে হতো যে ইংরেজরা হয়তো মুসলিম বিরোধী, তারা মুসলিমদের সহ্যই করতে পারে না এবং মুসলিমদের প্রভাব প্রতিপত্তি এই সমস্ত কিছু সমাপ্ত করে দিয়েই তারা ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠা করতে চায়। এখন বক্সারের যুদ্ধের পর ভারতে মুসলিম শাসনের প্রভাব ধীরে ধীরে কমতে থাকে। এক্ষেত্রে মুসলিম সমাজ থেকে কেউই ইংরেজদের বিরুদ্ধে ঘোরতর প্রতিবাদ করতে চাইতো না। তবুও ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ বা বিরোধিতা দেখানোর জন্য মুসলিমরা বিভিন্ন রকম কাজ করত। যেমন ইংরেজি বা পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখত। সমাজের অন্যান্য বিভিন্ন ধর্মের মানুষজন যেখানে ইংরেজি বা পাশ্চাত্য শিক্ষাকে কিছুটা হলেও নিজেদের মতন করে অ্যাডাপ্ট করে নিয়েছিল, মুসলিমরা ইংরেজি বা পাশ্চাত্য শিক্ষা নিজেরা গ্রহণ করতেই চায়নি। তবে এরকম না যে সমস্ত মুসলিম পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেনি, বেশিরভাগ মুসলিমই এই পাশ্চাত্য শিক্ষাকে অ্যাভয়েড করত। এবার এর ফলস্বরূপ দেখা যায় যে মুসলিম কমিউনিটির বেশিরভাগই যেহেতু পাশ্চাত্য শিক্ষার জ্ঞান নেই, এই জন্য ভারতের চাকরির ক্ষেত্রে মুসলিমরা বঞ্চিত হয়ে যেত। আবার অন্যদিকে মুসলিমরা যেহেতু এই আধুনিক শিক্ষা গ্রহণ করতো না, এই জন্য ইংরেজরাও মুসলিমদেরকে একটা সন্দেহের নজরে দেখতো। এর পাশাপাশি পরবর্তী সময়ে হওয়া ওয়াহাবি আন্দোলন আর 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ, এই দুটো ঘটনায় মুসলিম সমাজের যে ভূমিকা ছিল তাতে ইংরেজরা মুসলিমদের ওপর আরো বেশি বিরক্ত হয়ে যায়। আর এইভাবে শিক্ষা দীক্ষা, প্রভাব প্রতিপত্তি, চাকরি বাকরি এই সমস্ত দিক থেকেই মুসলিমরা ধীরে ধীরে অনেকটা পিছিয়ে যায়। এখন এই সব দিক দিয়ে মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্যার সৈয়দ আহমেদ খান কিছু পদক্ষেপ নেন, আর তার এই সমস্ত পদক্ষেপই আলিগড় আন্দোলন নামে পরিচিত। প্রথম দিকে এই আন্দোলনটা শিক্ষা আর সমাজের সংস্কার করার জন্য শুরু হয়েছিল, কিন্তু ধীরে ধীরে এই আন্দোলনটা রাজনৈতিক আর সাম্প্রদায়িক রূপ নিয়ে নেয়। এই আন্দোলনের শুরুটা ধরা হয় 1875 খ্রিস্টাব্দে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার মাধ্যমে। যদিও এর বেশ খানিকটা সময় আগে থেকেই স্যার সৈয়দ আহমেদ খান শিক্ষার বিকাশের জন্য বিভিন্ন রকম কাজ করেন। এখন এই সম্পর্কিত বিভিন্ন রকম কাজের ভেতর প্রথম যে কাজটা তার ছিল সেটা হলো মুসলিম সমাজ আর ইংরেজদেরকে এটা বোঝানো যে কেউ কারোর বিরোধী না এবং কেউ কারোর ক্ষতি চায় না। তিনি মুসলিমদেরকে বোঝাতেন যে কোনো কারণ না বুঝেই ইংরেজদের উপর অহেতুক রাগ করা উচিত না। ইংরেজদেরও কিন্তু মুসলিম সমাজের উপর ব্যক্তিগতভাবে কোনো রাগ বা তিক্ততা নেই, তারা শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে ভারতকে আরো এগিয়ে নিয়ে যেতে চায়। তিনি আরো বলেন যে ইংরেজদের সাথে সহযোগিতা করলেই মুসলমানরা ভারতে সব থেকে বেশি নিরাপদ, ভারতে মুসলিমদের আরো বেশি উন্নতি হবে আর তারা যা চায় সেগুলো পেতে পারে। অর্থাৎ মুসলিমদের স্বার্থ শুধুমাত্র ইংরেজদের দ্বারাই রক্ষা করা সম্ভব। তিনি আরো বলতেন যে পবিত্র কোরআনই হলো সমস্ত জ্ঞানের আধার আর এটাই মুসলিমদের একমাত্র ধর্মগ্রন্থ। যুক্তি আর মানবতা দিয়েই কোরআনের ব্যাখ্যা করা উচিত। ধর্মের কোনো ব্যাখ্যার সাথে যদি যুক্তি বা বিজ্ঞানের মিল না হয়, সেক্ষেত্রে ওই ব্যাখ্যাকে গ্রহণ করা যাবে না। এবার এত সমস্ত কিছু বোঝানোর পর শেষমেশ তিনি বলতেন যে কোরআনে কোথাও পাশ্চাত্য সংস্কৃতি বা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করা নিয়ে কোনো নিষেধাজ্ঞা লেখা নেই। ফলে মুসলিমরা যদি ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি গ্রহণ না করে, সেক্ষেত্রে মুসলিমরা তো এমনিই পিছিয়ে রয়েছে, আরো অনেকটা বেশি পিছিয়ে যাবে। আর এতটাই পিছিয়ে যাবে যে সেখান থেকে এগোনো বা সেখান থেকে উন্নত হওয়ার মতন আর কোনো সম্ভাবনাই থাকবে। তো এইরকম এত কিছু বোঝানোর পর মুসলিম সমাজের ভেতর ধীরে ধীরে ইংরেজ সম্পর্কে বিশ্বাস জন্ম নিতে থাকে। অন্যদিকে তিনি মুসলিম সমাজ সম্পর্কে ইংরেজদেরও বিভিন্ন রকম কথা বোঝান। যেমন তিনি বলেন যে মুসলিমরা কখনোই ইংরেজ বিরোধী না, তারা কোরআনকে সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ বলে বিশ্বাস করে এবং সেখানে কোথাও ইংরেজদের প্রতি বিদ্বেষ, রাগ বা যুদ্ধের কথা উল্লেখ নেই। 1857 খ্রিস্টাব্দের যে মহাবিদ্রোহ, ওই মহাবিদ্রোহে মুসলিমরা যুক্ত থাকলেও সেটা ভুলবশত এবং না বুঝেই। হিসাব করে যদি দেখা যায় মুসলিমদের সংখ্যা কিন্তু ওই মহাবিদ্রোহে খুবই কম ছিল। আর এটা বোঝানোর জন্য তিনি তার নিজেরই লেখা দুটো বইয়ের রেফারেন্স দেন। একটা হলো 1859 সালে পাবলিশ হওয়া আসবাব এ বাগাবাত এ হিন্দ, আর আরেকটা হলো 1860 সালে প্রকাশিত হওয়া দ্য লয়াল মোহামেডান্স অফ ইন্ডিয়া। তো এইরকম বিভিন্নভাবে কনভিন্স করানোর পর ইংরেজরা মেনে নেয় যে
মুসলিমরা ইংরেজদের বিরুদ্ধে না, যদিও তাদের এই মেনে নেওয়ার পেছনে একটা বিশাল পরিকল্পনা ছিল। মোটামুটি 1860-65 এই সময় থেকে দেখা যায় যে ভারতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিবাদ বা আন্দোলনের ঝড় উঠছে, যার পিছনে রয়েছে মেইনলি হিন্দুরা, যারা হাইলি এডুকেটেড এবং তাদের রাজনৈতিক জ্ঞানও মারাত্মক। ফলে এই অবস্থায় যদি ছেড়ে দেওয়া হয়, পরবর্তীতে গিয়ে ইংরেজ সরকার চাপে পড়ে যাবে। এই অবস্থায় দাঁড়িয়ে ওই সমস্ত হিন্দু নেতাদের বিরুদ্ধে মুসলিমদেরকে কাজে লাগানোর জন্যই মূলত ইংরেজরা মুসলিমদের ওপর ওই বিশ্বাসটা করে এবং তাদেরকে ভরসার একটা হাত দেখায়। তো যাই হোক, 1860-62 এই সময় থেকে মোটামুটি ইংরেজদের সাথে মুসলিমদের সম্পর্ক একটু একটু করে ভালো হতে থাকে। আর এই সুযোগে স্যার সৈয়দ আহমেদ খান শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন রকম কার্যকলাপ করতে থাকে। এখন শিক্ষা বিস্তার করার জন্য একদম প্রাথমিক যে কাজ, সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা। আর সেই হিসাবে 1859 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খান উত্তরপ্রদেশের মুরাদাবাদে ফার্স্ট স্কুলের প্রতিষ্ঠা করে, গুলশান স্কুল। এখানে উর্দু ভাষায় পড়াশোনা হতো, যদিও পরবর্তীতে 1862 বা 1864 সালে গিয়ে গাজীপুরে ফার্স্ট ইংলিশ মিডিয়াম একটা স্কুল খোলে, ভিক্টোরিয়া স্কুল। এরপর 1863 খ্রিস্টাব্দে গাজীপুরেই একটা সংস্থা তৈরি করে, ট্রান্সলেশন সোসাইটি। এটা পাশ্চাত্য শিক্ষার বিভিন্ন ইংরেজি বইকে উর্দুতে অনুবাদ করত। 1865 খ্রিস্টাব্দে গিয়ে এই সোসাইটির নাম পাল্টে রাখা হয় সায়েন্টিফিক সোসাইটি। পরে 1870-71 এই টাইমে গিয়ে এই সোসাইটিটা একটা জার্নাল পাবলিশ করা শুরু করে, তাহাজিব উল আকলাক। এর মাধ্যমে স্যার সৈয়দ আহমেদ খান মুসলিম সমাজের ভেতর বিভিন্ন অন্ধবিশ্বাস, অযৌক্তিকতা এইসবের ব্যাপারে লিখতেন। এছাড়া মুসলিম সমাজের উন্নতির ব্যাপারেও বিভিন্ন রকম কথা লিখতেন। তারপর মুসলিম সমাজের বিভিন্ন চিন্তাধারা সবার ভেতর ছড়ানোর জন্য 1865 সালে তিনি একটা ইংলিশ নিউজ পেপার চালু করেন, পায়োনিয়ার। প্রত্যেক 15 দিন অন্তর অন্তর এই খবরের কাগজটা ছাপা হতো, যদিও 1869 খ্রিস্টাব্দে গিয়ে এটা একটা ডেইলি নিউজ পেপারে কনভার্ট হয়ে যায়। এরপর মুসলিমদের রাজনৈতিক চাহিদা পূরণের উদ্দেশ্যে 1866 খ্রিস্টাব্দে আলিগড়ে একটা সংগঠন তৈরি করা হয়, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। আর সব থেকে বিখ্যাত যে জিনিসের প্রতিষ্ঠা করা, সেটা হলো আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠা। যদিও এটা প্রতিষ্ঠা হওয়ার পিছনে আরো দুটো তিনটে গল্প রয়েছে। সেটা কি, 1875 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খান আর মৌলভী শামিউল্লাহ খান এই দুজনে মিলে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে। এখন বর্তমানে যেমন বিভিন্ন স্কুলে দেখা যায় যে একটা স্কুল রয়েছে, তাতে 1 থেকে 4 বা 5 পর্যন্ত প্রাইমারি সেকশন, তারপর 10 পর্যন্ত সেকেন্ডারি সেকশন। সেই রকমই 1875 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হওয়া ওই মাদ্রাসাতেও দুটো সেকশন ছিল, প্রাইমারি আর সেকেন্ডারি সেকশন। এই সেকেন্ডারি সেকশনটাকেই বলা হতো মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজিয়েট স্কুল। পরবর্তীতে 1877 খ্রিস্টাব্দে গিয়ে এই কলেজিয়েট স্কুলটারই নাম পাল্টে করা হয় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। আর তারপর 1927 খ্রিস্টাব্দে গিয়ে এই কলেজের নাম পাল্টে রাখা হয় আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। এইবার 1877 সালে যখন এই অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ নামটা হয়, তখন ভারতে ভাইসরয় রয়েছে লিটন। লিটন ওই কলেজের ছাত্রছাত্রীদের জন্য একটা লাইব্রেরির ব্যবস্থা করে, যেটাকে বলা হয় লিটন লাইব্রেরি। আর এটাও প্রতিষ্ঠা হয় 1877 সালে। স্বাধীনতার পরে গিয়ে 1960 খ্রিস্টাব্দে এই লাইব্রেরির নাম পাল্টে রাখা হয় মৌলানা আজাদ লাইব্রেরি। এখন 1828 খ্রিস্টাব্দে ডিরোজিও যেরকম একটা বিতর্ক সভা প্রতিষ্ঠা করেছিল, একাডেমিক অ্যাসোসিয়েশন, সেই রকমই 1884 খ্রিস্টাব্দে এই অ্যাংলো ওরিয়েন্টাল কলেজে একটা বিতর্ক সভা প্রতিষ্ঠা করা হয়, যার নাম হলো সিডন্স ক্লাব। এই সিডন্স নামটা আসে ওই কলেজের ফার্স্ট প্রিন্সিপাল হেনরি সিডন্সের নাম। এখন 1927 খ্রিস্টাব্দে গিয়ে যখন এই কলেজটা ইউনিভার্সিটিতে পরিণত হয়, তখন এই ক্লাবের নাম পাল্টে রাখা হয় মুসলিম ইউনিভার্সিটি ইউনিয়ন। এরপর শিক্ষার আরো বেশি বিকাশ করার জন্য, সমাজে আরো বেশি সংস্কার করার জন্য আর ইনডাইরেক্টলি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে টেক্কা দেওয়ার জন্য 1886 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খান আরেকটা নতুন সংগঠন তৈরি করে, মোহামেডান এডুকেশনাল কংগ্রেস। যদিও 1890 খ্রিস্টাব্দে গিয়ে এর নাম পাল্টে রাখা হয় অল ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল কনফারেন্স। তো যাই হোক, শিক্ষা আর সমাজের সংস্কারের জন্য এই যে সমস্ত কাজ, এই সমস্ত কাজগুলোকে একসাথে বলা হয় আলিগড় আন্দোলন। এখন শিক্ষা আর সংস্কৃতিতে পরিবর্তন, এই উদ্দেশ্য নিয়ে মূলত এই আন্দোলনটা চালু হলেও ধীরে ধীরে রাজনীতিতে ঢুকে যায় এবং একটা সাম্প্রদায়িক আন্দোলনে পরিণত হয়ে যায়। কিভাবে হয় বলছি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা হয় 1885 সালে। মোটামুটি এর আগে পর্যন্ত স্যার সৈয়দ আহমেদ খান হিন্দু মুসলিম ঐক্যের কথা বলতেন যে হিন্দু ও মুসলিম
এরা একই, এরা একই মায়ের সন্তান। ভারত মাতার দুটো চোখ হলো এরা। শুধুমাত্র ধার্মিক কাজের পার্থক্য বোঝানোর জন্যই মূলত এই হিন্দু আর মুসলিম এই শব্দ দুটো ব্যবহার হয়। আর বাঙালিদের তিনি সব থেকে বেশি শ্রদ্ধা করতেন। কিন্তু 1884-85 এই সময় থেকে তার চিন্তা ভাবনা, তার দৃষ্টিভঙ্গি পাল্টাতে থাকে। তিনি প্রচার করতে শুরু করেন যে হিন্দু আর মুসলিম দুটো কখনোই একই জাতি হতে পারে না বা সমান হতে পারে না। হিন্দু, বাঙালি আর কংগ্রেস নিয়ে তিনি সব থেকে বেশি বিরোধিতা করতেন। তিনি মুসলিম সমাজকে বোঝাতেন যে এই কংগ্রেস হলো বাঙালি বাবুদের দ্বারা পরিচালিত একটা হিন্দু সংগঠন। এখানে মুসলিম সদস্য থাকলেও তার সংখ্যা কিন্তু খুব কম, হিন্দু মেজরিটি এই কংগ্রেসে বেশি। ফলে কংগ্রেস যখন কোনো সিদ্ধান্ত নেবে সেটা শুধুমাত্র হিন্দুদের পক্ষ হয়েই নেবে। এছাড়া এই কংগ্রেসের দ্বারা বিভিন্ন কাজের মাধ্যমে যদি ইংরেজরা ভারত ছেড়ে চলে যায় বা ভারত যদি স্বাধীন হয়ে যায়, সেক্ষেত্রে ভারত শাসন করার দায়িত্ব চলে আসবে কংগ্রেসের হাতে। এখন কংগ্রেসে যেহেতু হিন্দুদের সংখ্যা বেশি, এই জন্য তারা মুসলিমদেরকে, বিশেষ করে ভারতীয় মুসলিমদেরকে আর কোনো ভ্যালুই দেবে না। আর একটা সময় পরে গিয়ে মুসলিমদের অস্তিত্ব হয়তো শেষই হয়ে যাবে। এই জন্য ভারতে ইংরেজ শাসন থাকাটা খুবই দরকার। বিশেষ করে মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য ভারতে ইংরেজ শাসন থাকাটা দরকার। এবং আমাদের অর্থাৎ মুসলিম সমাজকে ইংরেজদের হয়ে সমস্ত কাজকর্ম করা উচিত এবং ইংরেজদের সমস্ত কাজে আমাদের সহযোগিতা করা উচিত। এছাড়া ভারতে কংগ্রেস ও অন্যান্য যে সমস্ত সংগঠন রয়েছে যারা ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন রকম আন্দোলন বা প্রতিবাদ করে, তাদের থেকে আমাদের দূরে থাকা উচিত। যদি সম্ভব হয় ওই আন্দোলনে ইংরেজদের হয়ে আমাদের কাজ করা উচিত। এখন এইখানে অনেক ইতিহাসবিদ মনে করেন যে সৈয়দ আহমেদ খান যেহেতু সারা জীবনই প্রায় ইংরেজদের অনুগত ছিলেন এবং ইংরেজদের আন্ডারে কাজ করেছেন, এই জন্যই ইংরেজরা ইনডাইরেক্টলি তার মাইন্ড ওয়াশ করে মুসলিম সমাজকে এইসব প্রচার করার জন্য বলে। এখন এগুলো প্রচার করলে মুসলিম সমাজ ওই স্যার সৈয়দ আহমেদ খানের এই সমস্ত কথার দ্বারা প্রভাবিত হবে এবং তার কথায় প্রভাবিত হয়ে ওই হিন্দু, বাঙালি বা কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম সমাজই বিভিন্ন রকম কাজকর্ম করতে থাকবে। ফলে ওই হিন্দু, বাঙালি বা কংগ্রেসের দ্বারা ইংরেজদের বিরুদ্ধে যদি কোথাও কোনো আন্দোলন বা কোথাও কোনো প্রতিবাদ হয়, সেক্ষেত্রে ইংরেজরা ওই মুসলিম সমাজকে দিয়ে ওই আন্দোলন বা ওই প্রতিবাদ থামিয়ে দেবে। এতে সরকারের লাভ কি? সরকারের এখানে লাভ হলো যে ওই আন্দোলন যদি থেমে যায় তাহলে তো গেল, আর যদি খুব খারাপ পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে ওটা হিন্দু মুসলিম একটা সাম্প্রদায়িক দাঙ্গা বলে চালিয়ে দেবে। আসলে স্যার সৈয়দ আহমেদ খান এই আলিগড় আন্দোলনের মাধ্যমে মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য যে একটা অস্ত্র তৈরি করেছিল, সেটাকে ইংরেজরা নিজেদের ডিফেন্স মেকানিজম হিসেবে ব্যবহার করত। এইখানে আরেকটা তথ্য আমি দিয়ে রাখি, এই হিন্দু বা কংগ্রেস বিরোধী প্রচার করার জন্য স্যার সৈয়দ আহমেদ খান তার ইনস্টিটিউট গ্যাজেট এই পত্রিকাটাকে ব্যবহার করত। তো যাই হোক, এই বিভিন্ন রকম কাজের মাধ্যমে বোঝা যায় যে আলিগড় আন্দোলনটা একদম প্রাথমিকভাবে একটা শিক্ষা আর সমাজ সংস্কারকারী আন্দোলন হিসেবে শুরু হলেও ধীরে ধীরে এটা হিন্দু, বাঙালি আর কংগ্রেস বিরোধী আন্দোলন হয়ে যায়। কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন কাজকর্ম করার জন্য এবং ইংরেজদের হয়ে বিভিন্ন কাজকর্ম করার জন্য স্যার সৈয়দ আহমেদ খান দুটো সংগঠন তৈরি করে পরবর্তী সময় 1888-তে, আবার 1893-তে। 1888-তে চালু করে ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন। মুসলিমরা যাতে ইংরেজদের বিভিন্ন কাজে আসতে পারে বা ব্রিটিশ সরকারের বিভিন্ন কাজে আসতে পারে, সেই জন্য এই সংগঠনটা তৈরি করা। এছাড়া মুসলিমদের যেসব রাজনৈতিক চাহিদাগুলো ছিল সেইগুলো ইংরেজদের সামনে তুলে ধরা আর সেগুলো আদায় করার জন্য পরবর্তীতে 1893 খ্রিস্টাব্দে গিয়ে আরো একটা সংগঠনের প্রতিষ্ঠা হয়, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন ফর আপার ইন্ডিয়া। তো যাই হোক, এইরকম বিভিন্ন রকম কাজবাজ করতে করতে শেষমেশ 1898 খ্রিস্টাব্দে গিয়ে স্যার সৈয়দ আহমেদ খান মারা যান। কিন্তু তার স্থাপনা করা বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠান তার বিভিন্ন চিন্তাধারা ফলো করে এই আলিগড় আন্দোলনটাকে কন্টিনিউ রেখে যায়। এবার এই আলিগড় আন্দোলন সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। স্যার সৈয়দ আহমেদ খান হিন্দু আর কংগ্রেস বিরোধিতা করতে করতে ধীরে ধীরে তার মনে নতুন একটা ধারণার জন্ম নেয়, সেটা হলো দ্বিজাতি তত্ত্ব বা টু নেশন থিওরি। অর্থাৎ মুসলিমদের জন্য আলাদা একটা জায়গা বা দেশের প্রয়োজন। আর এই চিন্তাধারায় সব থেকে বেশি অনুপ্রাণিত হয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এছাড়া বলা হয় যে পরবর্তীকালে ভারতে যে সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গার বিভিন্ন ঘটনা ঘটে, ভারত স্বাধীন হওয়ার ঠিক আগে আগে ওই যে পাকিস্তান তৈরির ডিমান্ড, এই সমস্ত কিছু সূত্রপাত ওই আলিগড় আন্দোলন থেকেই। এখন যদি আমি দেখি এই আলিগড় আন্দোলনের মূল কর্ণধার কে, স্যার সৈয়দ আহমেদ খান। তো তার সম্পর্কে দু একটা কথা আছে, আমি একটু বলি। দিল্লিতে একটা সম্ভ্রান্ত পরিবারে 1817 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খানের জন্ম হয়। তার জন্মের অনেক আগে থেকেই এই ফ্যামিলির সাথে মোগল শাসকদের একটা খুব ভালো সম্পর্ক ছিল। তার ঠাকুরদা বাদশাহ আলমগীর দ্বিতীয় দরবারে একজন মনসব ছিলেন। তার দাদু
আকবর দ্বিতীয়র দরবারে একজন উজির ছিলেন। তার বাবা আকবর দ্বিতীয়র পার্সোনাল অ্যাডভাইজার ছিলেন। সেই হিসাবে 1817 খ্রিস্টাব্দে তার জন্মের পর থেকেই মোগল শাসকদের কাছেও সে খুব প্রিয় ছিল। ছোটবেলা থেকেই সৈয়দ আহমেদ খুবই মেধাবী ছিলেন, বহু বিষয়ে তার জ্ঞান ছিল। যুবক বয়স আসতে আসতে দেখা যায় যে তিনি বিভিন্ন ভাষায় পারদর্শী হয়ে গেছেন, যেমন ইংরেজি, উর্দু, ফার্সি, আরবি এইসব। এছাড়া গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা এইসব বিষয়েও তার পারদর্শিতা ছিল। এছাড়া তিনি পবিত্র কোরআনের ব্যাখ্যা নিজে নিজেই করতে পারতেন। তো যাই হোক, এত জ্ঞান থাকা সত্ত্বেও তিনি কোনো কাজবাজ ঠিক করতে চাইতেন না। পরবর্তীকালে 1838 খ্রিস্টাব্দে গিয়ে তার বাবা মারা যায়, আর এরপর থেকে তিনি বিভিন্ন রকম কাজের সন্ধান করতে থাকেন। যদিও মুঘল দরবার থেকে তাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজের অফার দেওয়া হয়েছিল, কিন্তু তিনি মুঘল দরবারে কাজ করতে চাননি, কারণ সেই সময় তিনি দেখতেন যে ইংরেজদের প্রভাবে মুঘলদের ক্ষমতা ধীরে ধীরে কমে আসছে, আর এই জন্য তিনি ইংরেজদের আন্ডারে কাজবাজ করার কথা ভাবতেন। আর এইভাবে চলতে চলতে ওই 1838 সালেই তিনি ইংরেজদের আন্ডারে ছোটখাটো একটা কাজ পেয়ে যান। ওই 1838 খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে সদর আমিনের অফিসে ক্লার্ক বা কেরানি পদে নিযুক্ত হন। এখন তিনি ইংরেজদের উপর একটু বেশি অনুগত ছিলেন, আর তার বিভিন্ন কাজের মাধ্যমে খুব তাড়াতাড়ি তার বিভিন্ন প্রমোশনও হয়। প্রমোশন হতে হতে 1855 খ্রিস্টাব্দে তিনি বিজনর এরিয়াতে সদর আমিন পদে নিযুক্ত হয়ে যায়। এরপর বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রান্সফার হয়। ট্রান্সফার হতে হতে শেষমেশ তার পোস্টিং ছিল আলিগড়ে, আর এই আলিগড়ে থেকেই 1876 খ্রিস্টাব্দে তিনি তার চাকরি জীবন থেকে অবসর নিয়ে নেন, এবং তারপর থেকে তিনি ওই আলিগড়েই থাকতেন। আর সেই হিসাবেই আলিগড় থেকে তার এই আন্দোলনটা শুরু হয়। এবার ইংরেজদের সরকারি চাকরি থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি ইংরেজদের রাজনীতিতে ঢোকেন। ওই যে ভাইসরয়ের আন্ডারে লেজিসলেটিভ কাউন্সিল ছিল, এই লেজিসলেটিভ কাউন্সিলে দুই রকমের মেম্বার ছিল, একজন পার্মানেন্ট মেম্বার আর এডিশনাল মেম্বার। এই এডিশনাল মেম্বার হিসাবে স্যার সৈয়দ আহমেদ খান 2 টার্ম ছিলেন, 1878 থেকে 80, আবার 1881 থেকে 1883। এখানেই শেষ না, এরপর 1887 খ্রিস্টাব্দে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের যে লেজিসলেটিভ কাউন্সিল, সেখানেও তিনি মেম্বার ছিলেন, আর সেটা টানা 6 বছর, 1887 থেকে 1893। এখন বলা হয় যে সেই 1838 থেকে 1893 এই এতটা টাইম ধরে ইংরেজদের সাথে অনুগত থাকার জন্যই ইংরেজরা স্যার সৈয়দ আহমেদ খানের মাধ্যমে মুসলিম সমাজকে দিয়ে হিন্দু আর কংগ্রেসের বিরুদ্ধে লেলিয়ে দেয়। তো যাই হোক, এই হচ্ছে ওভারঅল আলিগড় আন্দোলন আর স্যার সৈয়দ আহমেদ খান। এইগুলো ছাড়াও ছোটখাটো আরো প্রচুর তথ্য আছে, যদি জানতে হয় কমেন্ট করো, পরে কোনো একটা ভিডিওতে গিয়ে বলে দেবো। তো এই হচ্ছে আজকের বিষয়। আশা করি এই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ক্লাসগুলো সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। কোথাও কোনো ডাউট বা কনফিউশন থাকলে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ক্লাসে গিয়ে ওয়াহাবি আন্দোলন নিয়ে।